ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং নিরাপদে আছো। এলএসসিএস অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. সুমন, প্রভাষক, পদার্থবিজ্ঞান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর, নীলফামারী। আমি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম পত্রের মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম। আজকেও এই অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। আজকে আলোচনার বিষয় অভিকর্ষ স্তরণ। আজকে আমি অভিকর্ষ স্তরণ সম্পর্কে তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে শুনবা এবং লক্ষ্য করবা। তো চলো আমরা প্রথমেই জেনে নেই অভিকর্ষ স্তরণ কাকে বলে বা বলতে আমরা কি বুঝি। অভিকর্ষ স্তরণ হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণ সৃষ্টি হয় তাকে অভিকর্ষ স্তরণ বলে। অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণ সৃষ্টি হয় তাকে অভিকর্ষ ত্বরণ বলে। অভিকর্ষ ত্বরণ একটি ভেক্টর রাশি, তার মানে এর মান এবং দিক উভয়ই আছে। তাহলে এর দিকটা একটু জেনে নেই। এর দিকটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র অভিমুখী, অর্থাৎ এর দিক সবসময় হবে পৃথিবীর কেন্দ্র অভিমুখী। একে প্রকাশ করা হয় স্মল জি দ্বারা। স্মল জি দ্বারা অভিকর্ষ স্তরণকে প্রকাশ করা হয়। এর কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নিই। প্রথমে আমরা একটা বৈশিষ্ট্য অলরেডি জানলাম যে অভিকর্ষ ত্বরণ একটি ভেক্টর রাশি। একে প্রকাশ করব আমরা স্মল জি দ্বারা। এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এর একক আমরা ব্যবহার করব এসআই একক। যদি আমরা ব্যবহার করি তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এই জি এর মান হচ্ছে পরিবর্তনশীল। আচ্ছা, আবার এই জি কোনো বস্তুর ভর বা আকার আকৃতির উপর নির্ভর করে না। তো কার উপরে নির্ভর করে? নির্ভর করে পৃথিবীর কেন্দ্র হতে দূরত্বের উপরে। পৃথিবীর কেন্দ্র হতে দূরত্বের উপরে। তবে ভূপৃষ্ঠে বা পৃথিবী পৃষ্ঠের যে কোনো জায়গায় আমরা এর মানটা সাধারণত কনস্ট্যান্ট বা ধ্রুবক ধরে নেই, যার মানটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই মানটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিয়ে ভূপৃষ্ঠের যাবতীয় পরীক্ষা বা কোনো মান নির্ণয় করতে হলে আমরা এই মানটা ব্যবহার করে থাকি। গত লেকচারে আমরা ক্যাপিটাল জি অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক বা বিশ্বজনীন ধ্রুবক বা সর্বজনীন ধ্রুবক সম্পর্কে আমরা ধারণা পেয়েছিলাম। আজকে আমরা স্মল জি সম্পর্কে একটু ধারণা পেলাম। এখন আমরা এই ক্যাপিটাল জি এবং স্মল জি এর মধ্যে আমরা একটা সম্পর্ক স্থাপন করব, যে সম্পর্ক দিয়ে আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারব। তো চলো দেখি আমরা একটু সম্পর্কটা।
এটা আমরা পৃথিবী ধরে নিলাম, যার কেন্দ্র ও, কেন্দ্র হতে পৃষ্ঠের দূরত্ব আর, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর এবং ভর হচ্ছে ক্যাপিটাল এম। আচ্ছা, এখন ভূপৃষ্ঠে স্মল এম ভরের একটি বস্তু আছে। তাহলে এই পৃথিবী এবং এই স্মল এম ভরের বস্তুটির মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। সেই আকর্ষণ বলটা পাবো আমরা কিভাবে? নিউটনের মহাকর্ষ সূত্র থেকে পাবো আমরা F=G(m)m ডিভাইডেড r স্কয়ার। আবার নিউটনের যে গতির তিনটে সূত্র আছে, তার দ্বিতীয় সূত্র অনুসারে আমরা জানি বল ইকুয়াল ভর ইন্টু ত্বরণ। তো এই বলটিকে যদি আমরা অভিকর্ষ বল বলি, বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, এটাকে যদি অনুরূপভাবে আমরা অভিকর্ষ বল বলি, তাহলে ইকুয়াল টু লিখতে পারবো ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ F=mg। তাহলে দেখো, এটাও আকর্ষণ বল, এটাও আকর্ষণ বল। তাহলে এই F এবং এই F যদি ইকুয়াল হয়, তাহলে এইটা এবং এটাও ইকুয়াল হবে। লেফট হ্যান্ড সাইড যদি ইকুয়াল হয়, রাইট হ্যান্ড সাইডও ইকুয়াল হবে। তাহলে আমরা এটা লিখতে পারি। এখন দুই দিক থেকে যদি আমরা স্মল এম কে ক্যান্সেল করে দেই, তাহলে আমরা এটা পাবো স্মল জি ইকুয়াল ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড আর স্কয়ার। তাহলে দেখো, এই সমীকরণের সাহায্যে আমরা স্মল জি এর মান নির্ণয় করতে পারবো। কোথায়? ভূপৃষ্ঠের যে কোনো জায়গায়। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করো, আমরা জি এর বৈশিষ্ট্যে বললাম যে জি এর মান বস্তুর ভর বা আকার আকৃতির উপর নির্ভর করে না। তো সেটারে আমরা যদি এখানে গাণিতিকভাবে দেখতে চাই, দেখো স্মল জি ইকুয়াল টু, এখানে কিন্তু স্মল এম রিলেটেড কোনো রাশি নেই, অর্থাৎ বস্তুর ভর রিলেটেড কোনো রাশি নাই। তার মানে জি এর মান নির্ণয় করতে গেলে আমাদের বস্তুর ভরের কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? এখন যদি এটার মানটা আমরা বের করতে চাই, ক্যাপিটাল জি এর কনস্ট্যান্ট মান, এটা আমরা গতদিনে শিখেছি। (6.673 × 10⁻11) আর এম হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এই পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ এটাও কনস্ট্যান্ট, এটাও আমাদের মনে রাখতে হবে। তো ভর আমরা জানি 6 × 10⁻24 কেজি। ব্যাসার্ধ আমরা জানি 6.4 × 10⁻6 মিটার। এই মান দুইটা তোমাদের সবসময় মুখস্থ রাখতে হবে। আচ্ছা,
এখন এইটা তোমরা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো, করে দেখবা এই মানটা পাওয়া যাবে। তাহলে দেখো ভূপৃষ্ঠে আমরা জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার পাইলাম। ঠিক আছে, এখন যদি আমরা এটা একটু তাৎপর্য ব্যাখ্যা করার চেষ্টা করি, বা এটা বলতে আমরা কি বুঝি, অভিকর্ষ স্তর স্মল জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা বলতে আমরা কি বুঝি? এর আগে আমরা ক্যাপিটাল জি এর মান 6.673 ইন্টু 10⁻11, এটা বলতে কি বুঝি এটা আমরা জেনে গেছি। আজকে আমরা এটা জানব। তাহলে এটা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এরকম, যে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। ভূপৃষ্ঠে পড়ন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। এটা বলতে আমরা এটাই বুঝব। আমরা একটু আগে জানলাম অভিকর্ষ ত্বরণ জি একটি পরিবর্তনশীল রাশি। তাহলে এই জি এর মান কি কি কারণে পরিবর্তিত হয় বা পরিবর্তন হতে পারে সেই কারণগুলো আমরা একটু দেখে নিই। দেখো, সাধারণত তিনটি কারণে পরিবর্তন হতে পারে। কি? উচ্চতার ক্রিয়া, আকার ক্রিয়া, পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া। এই তিনটি কারণ সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা জানার চেষ্টা করি উচ্চতার ক্রিয়াটা কি। উচ্চতা বলতে আমরা বুঝবো যে ভূপৃষ্ঠ হতে যদি আমরা উপরের দিকে যাই, ভূপৃষ্ঠ হতে যদি আমরা গভীরে যাই এবং পৃথিবীর কেন্দ্রে যদি আমরা যাই, তাহলে উচ্চতা ক্রিয়া বলতে আমরা ভূপৃষ্ঠ থেকে উপরে গেলেও জি এর মান পরিবর্তন হবে, ভূপৃষ্ঠ থেকে গভীরে গেলেও জি এর মান পরিবর্তন হবে, পৃথিবীর কেন্দ্রে গেলেও জি এর মান পরিবর্তন হবে। তাহলে এগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব যে ভূপৃষ্ঠ হতে উপরের কোনো জায়গায় বা ভূপৃষ্ঠ হতে আমরা ধরে নিলাম এইচ উচ্চতায়, তাহলে ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় যদি আমরা যাই, সেখানে কোন সমীকরণ ব্যবহার করে আমরা অভিকর্ষ ত্বরণের মানটা নির্ণয় করতে পারব, সেই সমীকরণটাই আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা শিক্ষার্থীরা দেখো, আমরা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এই বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করব। তাহলে একটু আগে আমরা অভিকর্ষ ত্বরণের সমীকরণ পাইলাম কোথায়? ভূপৃষ্ঠে, অর্থাৎ এইখানে। সেই সমীকরণটা কি ছিল? স্মল জি ইকুয়াল ক্যাপিটাল জি এম ডিভাইডেড আর স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে দেখো পৃথিবীর ভর কনস্ট্যান্ট, ক্যাপিটাল জি কনস্ট্যান্ট, তাহলে নির্ভর করতেছে কার উপরে? আর এর উপরে। তাহলে যখন পৃষ্ঠে আমরা নেব তখন দূরত্বটা হবে আর। এখন পৃষ্ঠ থেকে আমরা কত করে যাচ্ছি? এইচ উচ্চতায় যাচ্ছি, তাহলে এই এইচ উচ্চতাটা আর এর সঙ্গে যোগ হবে। ঠিক আছে, তাহলে এইচ উচ্চতায় যদি আমরা জি বের করতে চাই,
তাহলে দেখো এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণকে যদি আমরা জি ড্যাশ দ্বারা প্রকাশ করি, তাহলে জি ড্যাশ ইকুয়াল আমরা লিখতে পারবো ক্যাপিটাল জিএম ডিভাইডেড আর প্লাস এইচ হোল স্কয়ার। তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে পারবো। আচ্ছা, এছাড়াও আমরা আরো সমীকরণ পাবো। এই দুটাকে যদি আমরা তুলনা করি তাহলে আমরা আরো একটা সমীকরণ পাবো, যেটার সাহায্যে আমরা নির্ণয় করতে পারবো। তো চলো আমরা একটু তুলনা করে দেখি। দুই নংকে যদি আমরা 1 নং দ্বারা ভাগ দিই, দেখো ভাগ দিলে আমরা এটা পাবো। এখন উপরেও জিএম আছে, নিচেও জিএম আছে, যদি আমরা এটা কেটে দেই তাহলে উপরে থাকবে আর স্কয়ার, নিচে থাকবে আর প্লাস এইচ হোল স্কয়ার। তাহলে দেখো আমরা আরেকটি নতুন সমীকরণ পাইলাম। এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ ইকুয়াল আর ডিভাইডেড আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি। তাহলে প্রথমের দিকে আমরা একটা সমীকরণ পাইলাম, তারপর আমরা আরো একটা সমীকরণ পাইলাম। ঠিক আছে, এখন এখান থেকে চাইলে যদি আমরা দ্বিপদী উপপাদ্য ব্যবহার করি, তাহলে এখান থেকে আমরা আরো একটি সমীকরণ পাব। তাহলে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে আমরা পাচ্ছি জি ড্যাশ ইকুয়াল টু 1 মাইনাস 2h আর জি। এটা আমরা যে সূত্র প্রয়োগ করে পাচ্ছি সেই সূত্রটি হচ্ছে এরকম: 1 প্লাস x টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 প্লাস nx প্লাস n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল টু x স্কয়ার প্লাস ডট ডট। এটা তোমরা তোমাদের উচ্চতর গণিত বইয়ে পাবা। এই সমীকরণটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা এটা পাব। তাহলে দেখো এখানে এই উচ্চতায় আমরা অভিকর্ষ ত্বরণ নির্ণয় করার জন্য তিনটি সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেলাম। এই সমীকরণগুলোই আমরা ব্যবহার করব। তবে একটা জিনিস মনে রাখবা যে আমরা সাধারণত এই সমীকরণটাই বেশি ব্যবহার করে থাকি। এই সমীকরণটা কিন্তু অল্প উচ্চতার ক্ষেত্রে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে অল্প উচ্চতার ক্ষেত্রে আমরা এই সমীকরণটা ব্যবহার করব। ঠিক আছে, আর এই সমীকরণটা আমরা সবসময় ব্যবহার করার চেষ্টা করব। ঠিক আছে, এখানে অল্প উচ্চতা বলতে কতটুকু উচ্চতা সেটার কিন্তু কোনো লিমিট বলা নাই, কারণ এইটা এবং এইটা যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু মানটা একটু ভেরি করবে। কেন ভেরি করবে? কারণ এখানে উচ্চ ঘাতগুলোকে উপেক্ষা করা হয়েছে। এই সমীকরণে উচ্চ ঘাতগুলোকে উপেক্ষা করা হয়েছে, যার কারণে এই মান এবং এই মানের মধ্যে একটু পার্থক্য পাওয়া যাবে। তবে দুইটাই সঠিক, যেটা দিয়ে আমরা করি না কেন, যে রেজাল্টে আসুক দুইটাই কিন্তু সঠিক। ঠিক আছে, আচ্ছা আচ্ছা দেখো আমরা একটা প্রয়োগ চেষ্টা করে দেখি। পৃথিবী পৃষ্ঠ হতে 7 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো। কোথায়? পৃথিবী পৃষ্ঠ হতে 7 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার উচ্চতায়। আচ্ছা, আর কি বলা আছে? পৃথিবীর ব্যাসার্ধ দেয়া আছে এবং ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান দেয়া আছে। তাহলে দেখো
এখানে যে ডাটাগুলো দেওয়া আছে আমরা পাশে লিখে নিলাম। এখন এইচ আর জি এটা দেয়া আছে। তাহলে একটু আগে যে সমীকরণটা আমরা পাইলাম জি ড্যাশ ইকুয়াল আর ডিভাইডেড আর প্লাস এইচ হোল স্কয়ার ইনটু জি। তাহলে দেখো এখানে এই সমীকরণের সব মানগুলো কিন্তু এখানে দেয়া আছে। তাহলে এই মানগুলো আমরা এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এই দুটো আমরা আগে যোগ করে নেব। যোগ করে নেওয়ার পরে আমরা 10 টু দি পাওয়ার 6 10 টু দি পাওয়ার 6 যদি কেটে দেই তাহলে আমাদের ক্যালকুলেশনটা আরো ইজি হবে। তার সাথে 9.8 থাকলো। ক্যালকুলেশন করে আমরা পাইলাম g ড্যাশ ইকুয়াল 7.96 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমরা ক্যালকুলেটর দিয়ে এটা দেখবা আমার এই অ্যান্সারের সঙ্গে মিলতেছে কিনা। ঠিক আছে? তাহলে এই টাইপের অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উপরের যে কোনো জায়গায় বা যে কোনো উচ্চতায় যদি আমরা অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে চাই তাহলে এই সমীকরণগুলো আমরা ব্যবহার করে নির্ণয় করব। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু বলছিলাম যে ভূপৃষ্ঠ থেকে উপরে গেলেও অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হবে। দেখো আমাদের ভূপৃষ্ঠে কত ছিল 9.8, কিন্তু আমরা উপরে যাওয়ার পরে কত পাইলাম 7.96। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে আমরা যাব অভিকর্ষ ত্বরণের মান তত ধীরে ধীরে কমতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমার আলোচনা এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাসায় আবার তোমরা চেষ্টা করবা, বই দেখবা এবং মনোযোগ সহকারে পড়াশোনা করবা। ঠিক আছে? আজকে পর্যন্তই। তোমাদের অনেক অনেক ধন্যবাদ মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য এবং শোনার জন্য। পরবর্তী ভিডিও ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে এবং কথা হবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদেই থেকো।